Gentlemen, may I have your attention, please? The show starts in 5, 4, 3, 2, 1, go. আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই করোনার মহামারী সময়েও। যে যেখানে আছি শুনছি ইউনিসেসের সাপ্তাহিক আয়োজন ইউনিসার্স ভয়েসের ৬ষ্ঠ পর্ব। হাঁটি হাঁটি পা পা করে একের পর এক পর্ব নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ইউনিসার্স ভয়েস। ঠিক সেই ধারাবাহিকতায় আজ আমাদের সাথে আছে দুজন স্পেশাল মানুষ, দুজন বিশেষ মানুষ যারা কাজ করছে মানুষের জন্য, যারা কাজ করছে ইউনিসেসের জন্য। আজ শুনবো তাদের বক্তব্য, আজ শুনবো তাদের মতামত। ঠিক সেজন্য আজকে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে বঞ্চিতদের অথবা সমাজে পিছিয়ে পড়া যে মানুষ আছে তাদের সুস্থ বা স্বাভাবিক জীবন নিশ্চিত করার জন্য সামাজিক যে সংগঠনগুলো আছে তাদের ভূমিকাটি আসলে কি, সে বিষয় নিয়ে আমরা কথা বলার পূর্বে প্রথমেই জেনে নিব পরিচয় পর্ব। আমি পরিচয় পর্বে স্বাগতম জানাচ্ছি রেভেন তালুকদার, সম্মানিত ক্যাম্পাস অ্যাম্বাসেডর, এবং মোহাম্মদ সিফাতুল ইসলাম, সম্মানিত ক্যাম্পাস অ্যাম্বাসেডর। আমি প্রথমেই চলে যাব মোহাম্মদ সিফাতুল ইসলামের কাছে তার পরিচয়টি জানার জন্য। সিফাতুল ইসলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ সিফাতুল ইসলাম। প্রথমত ইউনিসেসের আমি একজন সাধারণ সদস্য, এবং দ্বিতীয়ত আমি বর্তমানে ইউনিসেসের ডেপুটি ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসাবে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছি। আর বর্তমানে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২য় বর্ষে অধ্যয়ন করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ সিফাতুল ইসলামকে। আমি চলে যাব রেভেল তালুকদারের কাছে, শুনতে চাই রেভেল তালুকদারের পরিচয়। রেভেল তালুকদার। আসসালামু আলাইকুম সবাইকে। আমি রেভেন তালুকদার, ইউনিসেসের একজন সদস্য, এবং সেই সাথে বর্তমানে ইউনিসেসের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্বরত আছি শান্তমরিম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিতে, এবং ৩য় বর্ষে পড়াশোনা করছি আইন বিষয়ে। অসংখ্য ধন্যবাদ রেভেল তালুকদারকে। আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করি নতুন কিছু মুখ নিয়ে আসার জন্য, নতুন কোনো বিষয় নিয়ে আসার জন্য, তুলে ধরার চেষ্টা করি সামাজিক অবস্থা, তুলে ধরার চেষ্টা করি সামাজিক প্রেক্ষাপট। ঠিক সেখানে আজকে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে বঞ্চিত অথবা পিছিয়ে পড়া মানুষের এই সুস্থ অথবা স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করার জন্য সামাজিক সংগঠনের কার্যক্রম। ঠিক সেখানে দাঁড়িয়ে কি ভাবছেন আমাদের সম্মানিত আজকের অতিথি মোহাম্মদ সিফাতুল ইসলাম, শুনবো তার বক্তব্য। সিফাতুল ইসলাম। ধন্যবাদ সঞ্চালক সাহেবকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর সেই সাথে ধন্যবাদ জানাই ইউনিসেসকে এরকম একটা প্ল্যাটফর্মে আমাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর আজকের আলোচনার বিষয়টি আসলে যুগোপযোগী, এবং এটা নিয়ে আমাদের আলোচনা করা দরকার। কারণ আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করি, বাংলাদেশের প্রেক্ষাপটের বিবেচনায় আমরা দেখতে পাই সামাজিক সংগঠনগুলো গড়ে ওঠার মূল কারণে রয়েছে বঞ্চিতদের সাহায্য সহযোগিতা, বা এই ধরনের প্রয়াস নিয়েই সংগঠনগুলো গড়ে ওঠে। এবং সংগঠনগুলো গড়ে ওঠার মূল হিসাবে কয়েকটি কারণ আমি দেখাবো। এর প্রধান কারণ হচ্ছে যেমন দরিদ্র বা বঞ্চিতদের জন্য সরকার বিভিন্ন রকমের সুযোগ সুবিধা বা বিভিন্ন রকমের বরাদ্দ দিলেও সেটা বিভিন্ন কারণে, বিভিন্ন মাধ্যম হয়ে বা দুর্নীতির কারণে সেটা তাদের কাছে এসে পৌঁছায় না, বা তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। কিন্তু তাতে তারা অবশ্যই পিছিয়ে পড়ে। কিন্তু দেখা যায় যে কোনো না কোনো সামাজিক সংগঠন, কোনো না কোনো স্বেচ্ছাসেবী সংগঠন তাদের স্বল্প পরিসরে হলেও তাদের কাছে এগিয়ে আসে, এবং যার ফলে পিছিয়ে পড়া লোকগুলো ভাবে যে না, আমাদের জীবন সংগ্রামে কেউ হয়তো আমাদের পাশে আছে। তো আমি যদি বলি, ইউনিসেসও একটি সাধারণ আমাদের ইউনিসেস সামাজিক সংগঠন হিসেবে কাজ করছে মানুষের পাশে। ইউনিসেসও একটি সামাজিক সংগঠন হিসেবে কাজ করছে। যেমন আমরা যদি নিয়মিত আমাদের ফেসবুক পেজগুলো ফলো করি বা যে কোনো বিষয় দেখি, তারা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম শিশুদের, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার ব্যয়ভার বহন করছে, খাদ্য দ্রব্য
বহন করছে, ইত্যাদি ইত্যাদি। তো সাম- এ- এর 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 ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক সংগঠন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো আমি যদি আমার নিজের এলাকার কথা বলি, আমি যদি বাগেরহাট এলাকার কথা বলি, সেখানে আমরা দেখতে পাবো যে বাগেরহাট সদরে একটি সংগঠন রয়েছে যার নাম প্রাণের বাগেরহাট। তারা এই করোনা কালেও যারা বঞ্চিত রয়েছে, প্রতিদিন তারা দুস্থ অসহায় তৃণমূল শিশুদের মুখে খাবার তুলে দিচ্ছে, তারা পৌঁছে দিচ্ছে ঔষধ দুস্থদের ঘরে ঘরে। তো আর করোনার শুরুর দিকে যদি আমরা বিবেচনা করি, তো করোনার শুরুর দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বাজার থেকে সুরক্ষা সামগ্রী, সাবান, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি ইত্যাদি একদম উধাও হয়ে গিয়েছিল। সেটা এরকম বলা চলে যে পুঁজিবাদী আর হচ্ছে বড় লোকদের কুক্ষিগত হয়ে গিয়েছিল, সাধারণ মানুষের ক্রয় সীমার ঊর্ধ্বে বাইরে চলে গিয়েছিল। কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে অনেক সামাজিক সংগঠন কিন্তু তাদের স্বল্প পরিসর হলেও বা বৃহৎ পরিসরে হলেও তারা কিন্তু তারা কিন্তু এই সামগ্রীগুলো অর্থাৎ মাস্ক, তারপর হ্যান্ড ওয়াশ, সাবান, নিরাপত্তা সামগ্রী ইত্যাদি ইত্যাদি কিন্তু তারা বিতরণ করেছে। এবং দুস্থ মানুষ যারা এই সকল সামগ্রী কিনতে পারতেন না, তারা কিন্তু একটা বিরাট স্বাস্থ্য ঝুঁকি থেকে বেঁচে গিয়েছেন। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, সামাজিক সংগঠন কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করছিল তখন। তো আরেকটা ব্যাপার দেখা যায় যে করোনার প্রথম দিকে কিন্তু শুরুর দিকে আমরা দেখছিলাম যে কেউ অসুস্থ হয়ে পড়লে করোনার কারণে বা করোনার ভয়ের কারণে, কিংবা তখন রোগী ব্যয়ভার অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগী ব্যয়ভার কিন্তু অনেক বেশি ছিল, যেটা দুস্থ বা তৃণমূল আহ, আহ, অঞ্চলের লোকজন, যারা খেটে খাওয়া লোকজন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই ব্যয়ভারটা বহন করা সহজ ছিল না, কোনো ক্ষেত্রেই সহজ ছিল না। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখবো বিভিন্ন রকমের নাম ধরে হয়তো বলা যাবে না, বিভিন্ন এলাকা ভিত্তিক ভাবে বিভিন্ন সামাজিক সংগঠন, একদম বেসরকারি ভাবে সামাজিক সংগঠন এগিয়ে এসছে। তারা রোগী তারা রোগীদের বহন করে হাসপাতাল নিয়ে গেছে, তাদের চিকিৎসা সামগ্রী যোগান দিয়েছে, ইত্যাদি ইত্যাদি, সব বিভিন্ন ধরনের যতটুকু তারা পেরেছে নিঃস্বার্থভাবে তারা করেছে। তো আর একটা জিনিস দেখা যায় যে আপনারা দেখছেন, হয়তো আমরা সবাই দেখছি, যেটা করোনা কালে যেটা হয়েছে, যে সব থেকে অমানবিক ব্যাপারটা আমাদের ফুটে উঠেছে, যেটা হচ্ছে যে বাপ বাবাকে মাকে রেখে যাচ্ছে জঙ্গলের মধ্যে, বৃদ্ধ আহ, বৃদ্ধ পিতামাতাকে রেখে যাচ্ছে সন্তানেরা। তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যে অর্থাৎ লাশ লাশ রেখে যাচ্ছে, যেটা আমি বলতে চাইছি, লাশ রেখে যাচ্ছে যারা করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনি দেখবেন যে অনেক সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবীরা কিন্তু নিঃস্বার্থভাবে জীবনকে হাতে নিয়ে তারা কিন্তু লাশ দাফন বলা হোক, মাটি দেওয়া হোক বা দাহ করা হোক, তারা কিন্তু করে গেছে। তো এই সব প্রেক্ষাপটে যদি আমরা বিবেচনা করে দেখা যাবে যে সামাজিক সংগঠনের ভূমিকা আমরা প্রতিটি পদে পদে, বিশেষ করে বঞ্চিতদের প্রতিটি পদে পদে তাদের উপস্থিতি দেখতে পেয়েছি। তো শুধুমাত্র তাই না, আমরা সামাজিক সংগঠনের ভূমিকার সাথে সাথে কিছু আমরা কিন্তু পরিবার হিসাবে আমার একটু জানার ছিল। জি, সিফাতুল ইসলাম, আপনি বেশ কয়েকটি ভালো ভালো বিষয় তুলে ধরলেন, কিন্তু আমার একটু আপনার কাছে জানার ছিল, আসলে এই সামাজিক সংগঠনগুলো আসলে যে পদক্ষেপগুলো নিচ্ছে বা তারা এখন যে বর্তমান যে অবস্থায় আছে, সেখানে কি আমাদের এই স্বাভাবিক বা সুস্থ জীবন নিশ্চিত করায় পরিপূর্ণ কাজ কি তারা করতে পারছে, নাকি তাদের কোথাও ব্যর্থতা আছে? এটি একটু জানতে চাই আপনার কাছে। জি হ্যাঁ, অবশ্যই। তো সামাজিক সংগঠনের আসলে ব্যাপারটা আমরা যদি দেখি, সামাজিক সংগঠন কারা গড়ে তোলে বিশেষ ক্ষেত্রে, অল্প কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি বলি বিদ্যানন্দ বা আঞ্জুমানে খাতেমেন, তাদের হয়তো বা অনেক অনেক অনুদান রয়েছে, বা অনেক অনেক তারা অনুদান পায়, বা তাদের অনেক অনেক ট্রাস্ট রয়েছে, যেগুলো দ্বারা তারা অর্থ সহায়তা পায় বা অর্থ তাদের একটা নিশ্চয়তা রয়েছে। কিন্তু আমি যে প্রেক্ষাপটের কথা বলছি, যেটার কথা বলছি, যে আমি নিজস্ব এলাকা থেকে যেটা বলছি, যে সামাজিক সংগঠনগুলো আসলে গড়ে উঠেছে, সেগুলো কিন্তু আসলে এইভাবে অনুদান কিংবা নিয়মিত অনুদানের ভিত্তিতে গড়ে ওঠেনি। কিছু তরুণ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ কিংবা স্কুলের শিক্ষার্থী বা শিক্ষক, যারা হচ্ছে একদম মধ্যবিত্ত, যারা তারা হচ্ছে যেভাবে সংগঠন, আসলে তাদেরকেই দেখা যাচ্ছে যে সামাজিক সংগঠনের সাথে বেশি যুক্ত হতে, এবং তারাই কিন্তু গড়ে তুলছে সংগঠনগুলো বঞ্চিতদের সাহায্য সহযোগিতা করার জন্য। সেক্ষেত্রে আসলে যে ব্যাপারগুলো, যে ঘাটতিগুলো থেকে যায়, আসলে সেটা
সেটা থাকারই কথা। কারণ কি তারা হয়তোবা সেরকম ভাবে প্রস্তুতি নিয়ে বা সেরকম ভাবে শুরু করতে পারেনি। তো অনেক ক্ষেত্রে অনেক এরকম অনেক ঘটনা ঘটছে যে সাম- আহ, আহ, যে ঘাটতিগুলো সামাজিক সংগঠনের রয়ে গেছে যে বিভিন্নভাবে কাজ করতে, যেমন দেখা যাচ্ছে যে তারা অনেক ক্ষেত্রে তারা হচ্ছে বিভিন্ন রকম ছবি তোলা শুধুমাত্র শো অফ করার উদ্দেশ্যে করছে। এটা বিশেষ করে দেখা যায় যে তরুণদের মধ্যে, স্কুল পড়ুয়া তরুণদের মধ্যে। তারা হয়তোবা দেখা যাচ্ছে যে 200 প্যাকেট চাল, 200 প্যাকেট ডাল দিচ্ছে নিজের বাবার টাকায়, কিন্তু শুধুমাত্র শো অফ করার জন্য, ফেসবুকের মাইডিতে দেওয়ার জন্য, বা একটা ভিডিও বানিয়ে ফেসবুকে দেওয়ার জন্য, এইসব করার জন্য। কিন্তু আমার কথা হচ্ছে যে ঘাটতিটা থেকে যাচ্ছে, আমরা শো অফ করার জন্য না, আমরা সামাজিক উন্নয়ন এবং দরিদ্রদের আহ, সেবা করার জন্য এইসব কাজ করব। তাহলে আর কোনো ঘাটতি থাকবে না। আমাদের হচ্ছে হৃদয় অসাধারণ, থেকে কাজগুলো করতে হবে। তাহলে আর যে ঘাটতিগুলো সেগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। অসাধারণ। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শফিকুল ইসলাম। আসলে আপনার বক্তব্য কিন্তু বেশ কয়েকটি বিষয় আসলে জানতে পেরেছি, বেশ কয়েকটি বিষয় আমাদের সামনে উঠে এসেছে। যদি এই মোটাটাই বলতে হয় তাহলে আমাদের বলতেই হবে সরকারি খাদ্য আসলে কাজ করছে, কিন্তু তাদের অনেক lacking আছে। পর্যায়ে বা সমস্ত রূপ লেভেলেই সাহায্য পৌঁছাচ্ছে না। ঠিক সেখানেই সামাজিক সংগঠনগুলোর অবদান, ঠিক সেখানেই সামাজিক সংগঠনগুলোর কাজ। তাই সামাজিক সংগঠনকে তিনি গুরুত্ব দিলেন। যদিও তিনি দেখালেন সামাজিক সংগঠন হিসেবে রূপদান করার পরেও বেশ কিছু সমস্যা রয়ে যাচ্ছে। সমস্যার মধ্যে তিনি বললেন আমাদের শপের একটি প্রবণতা থেকে চাই, আমরা যা দেই তার চেয়ে বেশি ছবি তুলি, আমরা যা করি তার চেয়ে বেশি প্রচার করি। এ ধরনের কিছু প্রবণতা সামাজিক সংগঠনের মধ্যে আছে, যে তিনি সমস্যা হিসাবে দেখালেন। তাছাড়া তিনি দেখালেন আর্থিক ঘাটতির একটি বিষয়। গুটি কয়েক সামাজিক সংগঠন ছাড়া বাকিগুলোর একটি বড় একটি আর্থিক সংগঠন রয়ে যাচ্ছে, সংকট রয়ে যাচ্ছে। সেটি কিন্তু সংগঠন, সামাজিক সংগঠনের একটি আর্থিক ঘাটতির জায়গায় পড়ে যাচ্ছে। তাছাড়া আমাদেরকে উনি বললেন যে এই ধরনের সামাজিক সংগঠন যে কাজগুলো করছে এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ঠিক যখন আমরা দেখতে পাই পুঁজিবাদী মানুষগুলো অথবা স্বার্থলোভী মানুষগুলো এই ধরনের বিভিন্ন মাস্ক বা হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের কক্ষিভূত করে রেখে দাম বাড়িয়ে দিচ্ছে, ঠিক সেখানে সামাজিক সংগঠনগুলো এগুলো বিলিয়ে দেওয়ার মাধ্যমে একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করছে। ঠিক সেখানেই সামাজিক সংগঠনগুলোর অবদান। তাছাড়া তিনি বলে গেলেন আমরা যখন দেখতে পাই মৃত লাশ রেখে হাসপাতাল থেকে আত্মীয়রা চলে যাচ্ছে, আমরা যখন দেখতে পাই অসুস্থ রোগীকে হাসপাতালে ফেলে রেখে চলে যাচ্ছে তার আত্মীয় স্বজন, তার ছেলে সন্তান, ঠিক সেখানেই সামাজিক সংগঠনের কাজ। সামাজিক সংগঠনগুলো সেখানে কাজ করছে, যদিও বেশ কিছু সমস্যা উনি দেখিয়ে গেলেন। আমরা আসবো সেই সমাধানের বিষয়টি আমরা মোহাম্মদ সিফাতুল ইসলামের কাছে জানতে চাইবো। কিন্তু সিফাতুল ইসলামের কাছে যাওয়ার আগে আমি একটু চলে যাবো রেবেল তালুকদারের কাছে। শুনতে চাই রেবেল তালুকদারের মতে আসলে সামাজিক সংগঠনগুলো যে কাজগুলো করছে এগুলো কি আমাদের পিছিয়ে পড়া মানুষের জীবন ব্যবস্থাকে মূল ধারার সাথে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট, নাকি অনেক গ্যাপ রয়ে গেছে? ঠিক সেই বিষয়টি শুনবো মোহাম্মদ রেবেল তালুকদারের কাছে। রেবেল তালুকদার। ধন্যবাদ ইউনসিস এর জেনারেল সেক্রেটারি জাভেদ ভাই, এরকম একটি প্ল্যাটফর্মে আসলে সুযোগ দেওয়ার জন্য। তো আমরা আসলে যে বিষয়টা সবসময় লক্ষ্য করি, সামাজিক প্রেক্ষাপটে সমাজ আসলে রাষ্ট্রের একটি ক্ষুদ্রতম অংশ। তো সেই স্বার্থে নতুন প্রজন্মকে বা যে কোনো ক্ষেত্রে সবকিছুকে গড়ে তুলতে গেলে একে অপরকে সাহায্য করতেই হয়। আর সমাজে উন্নতির ক্ষেত্রে সামাজিক সংগঠনের ভূমিকা অনেক। তো সামাজিক সংগঠন আসলে শুধুমাত্র আমাদের যে আহ, 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 চারদিকের ক্ষেত্রকেই উন্নতি করছে এমন না, প্রায় সব ক্ষেত্রকেই এই সামাজিক সংগঠন উন্নতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। সামাজিক সংগঠনের বিষয়ে যদি আমরা দেখি, সমাজের অধপতন বা বিপদের সময় দেখা যায় আমরা কত শ্রেণীর মানুষ একটা সমাজকে নিয়ে ভাবি। একটি বন্ধুর সমাজকে টেনে তুলতে কতগুলো মানুষের চিন্তা, কর্ম আর সহযোগিতার প্রয়োজন হয়। স্বাভাবিকভাবে দেখলে মনে হবে আমাদের চলার পথে সমাজের কোনো অবদান নেই, এটা বললেই নয়। তবে কিন্তু মূল বিষয় হলো আমাদের প্রতিটি পদক্ষেপে রয়েছে সমাজ ও সামাজিক প্রক্রিয়ার নানা অবদান। উদাহরণস্বরূপ বলা যায় যে আমি ভাইয়ের সাথে একমত, যখন আমাদের সমাজে কোনো বিপর্যয় নেমে আসে, বিশেষ করে করোনা মহামারী বা অগ্নিকাণ্ড বা খরা, বন্যা, জলোচ্ছ্বাসের মতো কোনো প্রাকৃতিক দুর্যোগ, বা তখন আমাদের চারপাশ থেকে সহযোগিতার অসংখ্য হাত বেরিয়ে আসে, যেরকম মানে বিভিন্ন সংগঠনের নামে। তো অনেক সময় ঝুঁকি নিয়েও তাদের কাজ করতে দেখা যায়। তো এছাড়াও বিশেষ করে আমাদের জীবন পরিচালনা করার পথে যেমন
জীবন পরিচালনা করার পথে যেমন পরিবারের ভূমিকা রয়েছে, তেমনি সমাজের নানা ধরনের সংগঠনের ভূমিকাও রয়েছে যথেষ্ট পরিমাণ। তো সেই সাথে সমাজকে প্রত্যাশিত মনে যেতে হলে আমাদের এই সকল দিকগুলো লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে সংগঠনে আরো কার্যকর ও গতিশীল করে তোলা প্রয়োজন। দলমত, ধর্ম, বর্ণ, নারী পুরুষ ভেদাভেদ দূর করে সামাজিক গতিশীল ও পরবর্তী প্রজন্মের বাসযোগ্য হিসেবে তৈরি করতে বদ্ধপরিকর হতে হবে আমাদের সবাইকে একসাথে। সামাজিক সংগঠনের রূপধারা বা রূপরেখা বিভিন্ন হতে পারে, তবে লক্ষ্য হওয়া চাই একটাই, সেটা আমাদের যুবক বা সবার ক্ষেত্রেই হোক বা সংগঠনের ক্ষেত্রেই হোক, সামাজিক সংগঠনের কাছে প্রত্যেকটি নাগরিকের কিছু প্রাপ্য থাকবে, এটাই স্বাভাবিক। তবে সমাজের প্রতিটি মানুষের রুচি চাহিদা ভিন্ন হতে পারে, কিন্তু সুতরাং স্বেচ্ছাসেবী বা সামাজিক সংগঠন বা এরকম আরো যা কিছু আছে, তাদের সেই রুচি ও চাহিদা অনুযায়ী মানুষের ক্ষেত্রে সবসময় বিপদ আপদের ক্ষেত্রে পাশে কাজ করে যেতে হবে। বিশেষ করে এই সামাজিক সংগঠন আমাদের যেরকম আমাদের হয়ে থাকে যে যৌতুক, মাদক বিরোধী অপরাধ বা নারী সংগঠিত অপরাধ, সেসব ক্ষেত্রে এইসব সামাজিক সংগঠনগুলো আমাদের ব্যাপক উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। এসব ক্ষেত্রে আমাদের সরকার বা আইন প্রশাসনের ব্যবস্থার বিপরীতেও আমাদের এই সংগঠনগুলো অনেক কাজে আমাদের উপকারে আসছে। তো সেই বিষয়গুলো আমরা খেয়াল করে দেখতে পারি। এছাড়া বর্তমানে পরিস্থিতিতে আমি সেই বিষয়টা আবার বলি যে মাদক, ইফটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ, গৃহীত বা অন্যান্য কাজ আমাদের যুব সমাজকে রক্ষা করতে হলে জনসচেতনতার কোনো বিকল্প নেই। তো এই ক্ষেত্রে প্রতিটি সমাজকে সংগঠিত এবং কুফল সম্বন্ধে সচেতন করা প্রয়োজন আমাদের। নির্দিষ্ট কোনো দিবসকে কেন্দ্র করে নয়, আমাদের বিষয়টা হবে সাপ্তাহিক বা মাসিক আলোচনা সভা বা সেমিনার মাধ্যমে তুলে ধরতে হবে আমাদের সামাজিক অসঙ্গতিগুলো। আর বিশেষ করে কিশোর বয়সের ছেলে মেয়েদের জ্ঞান ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে জ্ঞানমূলক প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। সে স্বার্থে আমাদের শরীর, মন, এছাড়াও রাখতে হবে খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা। বর্তমানে সমাজে অনেক সময় দেখা যায় সামাজিক ভালো মনের জন্য খেলাধুলা বা প্রতিযোগিতামূলক কার্যক্রম না থাকার কারণে অনেকেই অবসর সময়ে আমাদের অসৎ সঙ্গ গ্রহণ করে বা বিভিন্ন নেশার দিকে চেয়ে যায়। তো সেই বিষয়গুলোতে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রায় সব সংগঠনের ক্ষেত্রেই। সামাজিক সংগঠনের নানামুখী কার্যক্রমের মধ্যে দিয়ে ছেলে মেয়েদের অসৎ সঙ্গ থেকে ফেরানো দরকার, সেটা আমাদের সমাজের জন্য খুবই প্রয়োজন। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে নারী শিক্ষার বিষয়টা আসলে অনেকটা অগ্রযাত্রার দিকে নিয়ে যেতে পারে। এছাড়া সকল সমাজসেবী বা স্বেচ্ছাসেবী যারা রয়েছে সংগঠনের, ডেঙ্গু সহ এরকম রোগ যেরকম আছে যে ডেঙ্গু, সেই সমস্ত কারণে আমাদের সমাজের মহামারী আক্রান্ত হচ্ছে, সকল বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে হবে সেই সংগঠনের মাধ্যম দিয়ে। এছাড়া নতুন প্রজন্মকে দেশপ্রেম ও স্বাধীনতার সেই স্বাধীনতার ক্ষেত্রে যে চেতনাটা আছে সেই চেতনা উজ্জীবিত করে সংগঠনের মাধ্যমে সামনের দিকগুলোতে তাদের বুঝিয়ে তাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তো এক কথায় বলা যায় যে আমাদের সমাজ আসলে শুধুমাত্র একটি সমাজ নয়, এটা একটা মানুষের জন্য বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান। তো সেই সমাজকে আমাদের সুন্দরভাবে সামনে নিয়ে যেতে হবে। জি, রেবেন আঞ্জেল, আপনার কাছে আমার একটু জানার থাকবে, আসলে আপনি কি কোনো সমস্যা দেখতে পাচ্ছেন এই সামাজিক সংগঠনগুলোতে কাজ করছে মানুষের জন্য? সেখানে আপনার চোখে কোনো সমস্যা ধরা পড়ছে, নাকি আসলে যে কাজটি চলছে, যে বিষয়টি চলছে, যে ধারাটি আসলে চলছে, এটি ঠিক আছে বলে আপনি মনে করছেন? সামাজিক প্রেক্ষাপটে যদি সেই জিনিসটা লক্ষ্য করি, আমার কাছে মনে হয় যে সবাই যাদের যথার্থ চেষ্টা করে, কিন্তু কিছু না কিছু ব্যর্থতা থাকবেই। তবে রাজনৈতিক প্রেক্ষাপট গুলোতে দেখা গেলে আমরা ইদানিং কতদিন আগে অনেক নিউজ দেখেছি, অনেক কিছু দেখেছি যে অনেক করোনার মহামারীর সময় লকডাউনে থেকে অনেকে কাজ না করতে পেরে সরকার থেকে সাহায্য দিয়েছে, কিন্তু সাহায্য তাদের কাছে সময় মতো পৌঁছায়নি বা পৌঁছাতেই সেটা শেষ, সেটা অন্যদিকে হয়তো উদাও হয়ে গেছে। কিন্তু সেই বিষয়গুলাই আমাদের জন্য আসলে খুব লজ্জাজনক। সেই বিষয়গুলোর দিকে আমাদের খুব তীক্ষ্ণ দৃষ্টি দিতে হবে, যাতে সবকিছু মানুষের কাছে। আর ইদানিং আমাদের একটা সমস্যা হচ্ছে, সেটা হলো বন্যা। তো বন্যার সমস্যায় করোনা থাকাকালীন সময়ে, করোনা এখনো আছে, তবে যখন করোনা খুব একটা প্রথম দিকে শুরু হয়েছিল, তখন দেখা গেছে অনেক সংগঠন বা সবার ক্ষেত্রেই সব থেকেই তাদের সাহায্য দেওয়া হচ্ছে, কিন্তু সেই জিনিসটা এখন কমে যাচ্ছে। সেই সাথে আমাদের নতুন একটি সমস্যা শুরু হয়েছে, যেটি হলো বন্যা। তো বন্যার ক্ষেত্রে এখন মানুষকে ওইভাবে সাহায্যগুলো পৌঁছে দেওয়া হচ্ছে না, বা এখনো ওই তৈরি হয় নাই। কিছু কিছু দিকে জিনিসটা শুরু হয়েছে, সেই দিক থেকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে আমাদের, যে এখন বন্যায় অনেক মানুষের অনেক রকম সমস্যা। কেউ চিন্তা করছে
যে পানি নিয়ে ঘরবাড়ি ছাড়া হয়ে তারা তাদের আশ্রয়স্থল পাচ্ছে না। তো সেই বিষয়গুলোর দিকে আমাদের যত সংগঠন আছে সব সংগঠনের লক্ষ্য রাখতে হবে। যদিও সরকার বা সবাই তাদের পাশে যথাসাধ্য চেষ্টা করছে, এবং সরকারেরও সেই বিষয়ে সুনির্দিষ্ট নজর রাখতে হবে কড়াভাবে, যাতে তাদের সাহায্য ত্রাণ বা তার আশ্রয়স্থল ঠিক মতো বুঝে পাচ্ছে কিনা। তো সেই বিষয়গুলো আমরা প্রায় সময় দেখতে পাচ্ছি বিভিন্ন ক্রাইম সিরিয়াল বা ইনভেস্টিগেশন প্রোগ্রাম গুলোতে, যে তাদের সাহায্য ঠিকমতো পৌঁছাচ্ছে না, আশ্রয়স্থল পাচ্ছে না। তো সেই বিষয়গুলোতে সরকারের বা আমাদের সবারই সংগঠন স্বেচ্ছাসেবীদের একটু দৃষ্টি নজর করতে হবে। অসংখ্য ধন্যবাদ রেবেল, অসংখ্য ধন্যবাদ। আপনার কথায় আমরা বেশ কয়েকটি বিষয় তুলে ধরেছি। আমার কয়েকটি কথা খুব ভালো লেগেছে, সেগুলো একটু উল্লেখ না করলেই নয়। যেমন আমাদেরকে রেবেল এঞ্জেল বলে গেলেন, সমাজকে সুন্দর করতে হলে আসলে সামাজিক সংগঠনগুলোর বিকল্প নেই। দিন শেষে সামাজিক সংগঠনগুলো একান্তভাবে প্রয়োজন, এবং এই দুর্যোগ চলাকালীন সময় সামাজিক সংগঠনে কিন্তু সবার আগে এগিয়ে আছে। অর্থাৎ সামাজিক সংগঠনের কে কোনোভাবেই আমরা পিছিয়ে দেখতে পারি না। তাছাড়া আমাদের সমাজে যেমন আমরা বসবাস করি, পরিবেশে আমরা বসবাস করি, পরিবারে আমরা বসবাস করি, ঠিক সেরকম সামাজিক সংগঠনগুলো কিন্তু আমাদের সমাজ, পরিবার, পরিবেশকে সুন্দর করার জন্যই কাজ করে, মানুষের জন্যই কাজ করে। আরেকটি কথা আমার বেশ ভালো লেগেছে, বলে গেলেন আসলে সামাজিক সংগঠনগুলো মোটোটা ভিন্ন হতে পারে, ভিন্ন জায়গায় কাজ করতে পারে, কিন্তু মূল লক্ষ্য বা উদ্দেশ্যটি আসলে এক হতে হবে। সেটি সামাজিক সংগঠন যেটি করা উচিত মানুষের জন্য কাজ, সেটি আসলে করতে হবে। হয়তোবা কাজের জায়গাটি আলাদা হতে পারে, ধরনটি আলাদা হতে পারে, কিন্তু দিন শেষে সামাজিক সংগঠনগুলোর একই জায়গায় কাজ করতে হবে। তাছাড়া রেভিডেন্সিয়াল আমাদের বর্তমান বন্যার্থীদের নিয়েও কথা বলে গেলেন, বন্যার সমস্যাটি নিয়েও উল্লেখ করে গেলেন। আমরা সেখানে একটু স্মরণ করিয়ে দেই, আমরা কিন্তু ইউএনসিস বন্যার্থীদের জন্য ইমার্জেন্সি ফান্ডে অর্থ কালেক্ট করছি, এবং আমরা এটি মানুষের কাছে এখনো পৌঁছে দিচ্ছি। আমরা বেশ কিছুদিন আগ থেকে শুরু করেছি, আমরা কালেক্ট করছি, আমরা পৌঁছে দিচ্ছি। তাই আপনারাও যদি চান তাহলে আমাদের ইউএনসিস এর কমেন্টে দেওয়া নাম্বারে ইমার্জেন্সি ফান্ডেও সাহায্য করতে পারেন। এক্ষেত্রে যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে মানুষের সহযোগিতার জন্য ইউএনসিস কাজ করবে, যেমন এখন অর্থ কালেক্ট করে বন্যার্থীদের জন্য সাহায্য করা হচ্ছে। তাই স্বাগতম আপনাদেরকে ইউএনসিস এর ইমার্জেন্সি ফান্ডে আপনার মূল্যবান আর্থ সাহায্যটি পৌঁছে দেওয়ার জন্য। আমি চলে যাব আবারও মোহাম্মদ সিফাতুল ইসলামের কাছে। মোহাম্মদ সিফাতুল ইসলাম আমাদেরকে কয়েকটি সমস্যা বলে গেলেন, যেমন শো অফ করার একটি প্রবণতা আছে, কাজ করছে কম, দেখাচ্ছে বেশি, বা যে কাজটি করছে সেটি মানুষের সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না, কিংবা আমাদের আর্থিক একটা সংকটের জায়গা থেকে যাচ্ছে আর সামাজিক সংগঠনগুলোর। এই সমস্যাগুলোর সমাধানের জন্য রেবেল, দুঃখিত, সিফাতুল ইসলামের আসলে চিন্তা ভাবনাটি কি, তিনি কিভাবে আসলে সমস্যাটি সমাধান করতে যাচ্ছেন। আমি চলে যাব সিফাতুল ইসলামের কাছে। সিফাতুল ইসলাম, আপনি যদি আনমিউট করে আপনার মূল্যবান সমাধানটি দিয়ে দিন আমাদের। আবার সঞ্চালক সাহেবকে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। তো আমি যে সমস্যাগুলোর কথা বলেছি আসলে সেগুলো মোটা দাগে অনেক সংগঠনের ক্ষেত্রেই বা সিংহভাগ সংগঠনের ক্ষেত্রেই একটি বড় সমস্যা আমি ব্যক্তিগত ভাবে মনে করি। আর এই সমস্যাগুলোর মূলে রয়েছে হচ্ছে বিভিন্ন রকম স্ক্যাম এবং ফ্রড। যেমন আমি যদি আপনাকে পিছনের দিকের কথা বলি, অর্থাৎ একটু 2018 সাল বা এর আগের কথা বলি, তখন হচ্ছে একদম আমাদের সামনে এই সামাজিক সংগঠনের নামে ফ্রড বা স্ক্যামের খবর প্রথমে সামনে আসে। যেমন পেয়ার হাবিব আলী বা এই টাইপের একটা ব্যক্তি, যাকে যমুনা টেলিভিশনের কিছু অনুসংবাদী সাংবাদিক, আহসান হাবিব পেয়ার, হ্যাঁ আহসান হাবিব পেয়ার, ওনাকে এক্সপোজ করা হয়। তো উনি হচ্ছে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভিডিও বানিয়ে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা চেয়ে বিকাশ নাম্বার দিয়ে তো ভিডিও সাহায্য চাইতেন, কিন্তু ওই সাহায্যগুলো ওনাদের কাছে পৌঁছাতো না, যাদেরকে মানুষজন করতে সাহায্য। তো এই ঘটনার পরে আমি জানি ব্যক্তিগতভাবে, আমি আমার অনেক বন্ধু বান্ধবকে চিনি যাদেরকে আমরা দানবীর নামে বলি, অর্থাৎ আমরা নিকনেম দিই, মজা করে বলি। কারণ হচ্ছে কি, তারা যখন কোনো ভিডিওতে দেখতো যে অমুকের সাহায্য দরকার বা এই বিকাশ নম্বরে আপনার সাধ্য মতো টাকা সেন্ড করুন, তো তখন দেখা যেত তারা তাদের সামর্থ্য মতো বিকাশ থেকে বা যে কোনো অনলাইন মোবাইল লেনদেনের মাধ্যম থেকে তারা হচ্ছে তাদের সামর্থ্য মতো 10 টাকা 20 টাকা দিতেন। কিন্তু এই ঘটনার পর থেকে হচ্ছে কি, সামাজিক সংগঠনকে মানুষ একটা চোখে দেখা শুরু করছে। তো এরপর থেকে কিন্তু আমার ওই বন্ধুরা কখনোই আর তাদেরকে কোনো বিকাশ নম্বরে টাকা পাঠাতেন না, কারণ তাদের একটা সন্দেহ সৃষ্টি হয়েছে। কিন্তু এই মূলত এই স্ক্যাম গুলো যদি ঠিকভাবে ধরা যেত এবং যদি মানুষ, জনগণ যদি বুঝতে পারতো যে হ্যাঁ তাদের টাকা ঠিক জায়গায় ব্যবহার হচ্ছে, ঠিক খাতে ব্যবহার হচ্ছে, তখন অবশ্যই আমরা কিন্তু একটা বিরাট পরিবর্তন দেখতে পেতাম।
কিন্তু ওই ব্যাপারটা কিন্তু 2018 সালের ব্যাপারটা কিন্তু আমরা অনেক কাটিয়ে উঠতে পারছিলাম। তারপর আপনি দেখবেন যে বিদ্যানন্দ কিন্তু একটা রাইজিং স্টার বলা চলে, যে সামাজিক সংগঠন তারা কিন্তু বিশাল বিশাল প্রজেক্ট হাতে নিয়ে এসেছে। এটা কিন্তু শুধুমাত্র অনুদানের টাকায়, মানুষ কিন্তু তাদের বিশ্বাস করেছে। কিন্তু আমরা যদি বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকাই, আমরা কিন্তু আবারও সেই স্ক্যাম এবং ফ্রডের দেখা পেয়েছি। যেমন জেকেজি তার মধ্যে অন্যতম। তারা হচ্ছে দরিদ্রদের নামে বিনা পয়সায় করোনা টেস্টের নামে তারা কিন্তু বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। তারপর এরপরই আরেকটা সব থেকে বজ্রাঘাত যেটা হয়েছে বাংলার জনগণের মনে, সেটা হলো এই শাহেদ শাহেদ ভণ্ড শাহেদ বা প্রতারক শাহেদ সাতক্ষীরার। তিনি কিন্তু বিভিন্ন টক শোতে, বিভিন্ন টেলিভিশন টক শোতে তিনি কিন্তু বলে সবসময় দরিদ্রদের জয়গান গেয়েছেন। কিন্তু দিন শেষে যখন থলের কালো বিড়াল বা হাটে হাড়ি ভেঙে দেওয়া হয় র্যাবের পক্ষ থেকে বা অনুসন্ধানী সাংবাদিক পক্ষ থেকে, তখন কিন্তু আমার এই জনগণের কিন্তু আবার একটা নাভিশ্বাস উঠে যায়। তারা কিন্তু আর অনুদান দিতে চায় না। তো আমরা যদি এই ফ্রড গুলো বা এই যে ভণ্ড প্রতারকদেরকে ঠিকভাবে ধরতে পারি, পাকড়াও করতে পারি, হয়তো এই সংখ্যাটা খুবই কম, কিন্তু এইটা কিন্তু আপনি দেখবেন যে বিশাল আকারের একটা প্রভাব পড়েছে এই যে যারা অনুদান প্রদান করে। তো আমি বলবো যে আসলে আমাদের সামাজিক সংগঠনের সমস্যাগুলো দূর করার জন্য এটা হয়তো আমি একটা কারণ বললাম, কিন্তু আরো অনেক কারণ রয়েছে। যেমন আমাদের সদ ইচ্ছার অভাব, যেটা আমি বলছি যে আহ সামাজিক সংগঠনের যে সমস্যার মূল কারণ হচ্ছে যে স্বেচ্ছাসেবক না পাওয়া। আমরা সবসময় বর্তমান, আমি কি বলবো, শুনতে খারাপ লাগলেও সবাই হচ্ছে এখন একটা কেমন শো অফ সর্বস্ব স্বেচ্ছাসেবক আহ পেশায় জড়িয়ে যাচ্ছে। হয় আমিও অনেককে দেখা যাচ্ছে যে তারা 10টা 20টা এমনকি অনেক ক্ষেত্রে 30টা, হয়তো বা শুনতে অবাক লাগে যে না আমি হয়তো বা বানিয়ে বলছি না, এমন না। অনেকে দেখা যায় যে 30টা স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত। তো আমার প্রশ্ন হলো তিনি কিভাবে 30টা সংগঠনের সাথে যুক্ত হয়, সামাজিক সংগঠনের সাথে? তা আমরা হচ্ছে একটা শো অফ সর্বোচ্চ জাতি হয়ে গেছে। আমাদের যদি সদিচ্ছাটা ফিরে আসে, না আমি ওই সংগঠনের সাথে ঠিকভাবে কাজ করব। আর সামাজিক সংগঠন চলে মূলত স্বেচ্ছাসেবক দ্বারা, বা সব ক্ষেত্রে সেটা বলা যায়। তো তারপর হচ্ছে এই স্বেচ্ছাসেবকরা যদি অনুদানের সংগ্রহের দিকে নজর দেয়, তারপর একদম যারা হচ্ছে প্রকৃত নিডি তাদেরকে যদি সাহায্য সহযোগিতা দান করে, উম, তাহলেই হচ্ছে যে আমরা দেখতে পাবো যে না মানুষজন সামাজিক সংগঠন নিজেদের সাহায্য করার যে ফান্ডটা, প্রত্যেকটা পরিবারের একটা ফান্ড থাকে যে না আমি এত টাকা বছরে সাহায্য করবো, সেইটা হয়তো বা তার এলাকার সংগঠনে দান করে দিবেন যে না এটা কাজ করে, এটা করতে হবে, ওইটা করতে হবে। আর আরেকটা কথা সঠিক হচ্ছে যে সরকার সরকার যদি ঠিকভাবে পৃষ্ঠপোষকতা করে, অর্থাৎ সামাজিক সংগঠনকে যদি বিভিন্ন কাজে যুক্ত করে, তাহলে কিন্তু হচ্ছে যে আমরা বিশাল পরিবর্তন দেখতে পাবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সিফাতুল ইসলাম। বেশ কয়েকটি সমাধানের কথা আমাদেরকে দিয়ে গেলেন, বলে গেলেন সরকারি পৃষ্ঠপোষকতা অবশ্যই বাড়াতে হবে যাতে এই ধরনের ফ্রড বা স্ক্যাম গুলো যেন না হয়। এবং আমাদের এই সামাজিক সংগঠনের বিরুদ্ধে যে কথাগুলো আসলে উঠে গুটি কয়েক সামাজিক সংগঠনের কারণে, সেই সংগঠনগুলোকে ফ্রড এবং স্ক্যাম সঠিক বিচারের আওতায় আনতে হবে। তাদের এই ফ্রডকে বন্ধ করতে হবে এবং এর জন্য সরকারি পৃষ্ঠপোষকতা একান্তভাবে জরুরি। এবং আমাদেরকে স্বচ্ছ হতে হবে। সামাজিক সংগঠনে যারা আমরা কাজ করি স্বেচ্ছাসেবক, তাদেরকে দিন শেষে শুধুমাত্র প্রচারের যেই জায়গাটি আছে সেখান থেকে আটকে না থেকে আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে শুধুমাত্র শো অফ না করে মানুষের পাশে দাঁড়াতে হবে, সঠিক একজন ভলান্টিয়ার হিসেবে সঠিকভাবে মানুষের পাশে গিয়ে কাজ করতে হবে। তাহলেই আসলে আমাদের দিন শেষে সমাধানটি ফিরে আসবে। ঠিক সেখানে যদি আমি এখন চলে যাই রেবেল তালুকদারের কাছে, তাহলে তার কাছেও আমার একটু জানার থাকবে। যদিও তিনি তার বক্তব্যে আমাদেরকে মোটা দাগে কোনো সমস্যার কথা বলে যায়নি, বা খুব মোটা দাগে কোনো সমস্যাকে উল্লেখ করেনি, যে সমস্যাটা স্পেসিফিক ভাবে আছে, তবুও আমি জানতে চাইবো আমাদের বিরুদ্ধে আসলে যে কথাগুলো উঠে বা সামাজিক সংগঠনের বিরুদ্ধে যে ধরনের নেতিবাচক কথাগুলো উঠে, সেক্ষেত্রে সামাজিক সংগঠনের সচেতন হওয়ার জন্য বা সমস্যাগুলো সমাধান করার জন্য আপনার মতে কি করা উচিত, রেবেল তালুকদার? ধন্যবাদ আবারও জাভেদ ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমরা যদি সামাজিক সংগঠনের এই সমস্যাগুলোর কথা চিন্তা করি, প্রথমত এটা বলতে হয় যে আমাদের নিজেদের আরো ঠিক হতে হবে। বিশেষ করে সামাজিক সংগঠনগুলো যারা ভালো কাজের জন্য করে, তারা এরকম হয়তো নিজের মতো শোক বা এইসব কোনো কাজে লিপ্ত হয় না। তবে এখন আমি সিফাতুল ইসলাম ভাইয়ের সাথে একমত যে কিছু ক্ষেত্রে দেখা যায় এরকম কিছু সংখ্যক মানুষ আছে যারা বিভিন্ন রকম একটা অনেক সংগঠনের সাথে জড়িত। তারা সেটা ফেসবুকে শো আপ করছে, তারা সেটা তাদের ওয়ার্ক পোস্টে দিচ্ছে,
দিয়ে তারা দেখাচ্ছে, কিন্তু তারা কাজের কাজ কিছুই করছে না। তো এইসব ক্ষেত্রে বিশেষ করে সংগঠনের যারা পরিচালক আছে তাদের আহ আরো সতর্ক হবে, বিশেষ করে মাসিক যে সেমিনার বা মিটিং, সেই মিটিং গুলোতে এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা করতে হবে। এবং যে সুষ্ঠু বা যে যোগ্য, যে স্বেচ্ছাসেবক সুন্দরভাবে কাজ করতে চায়, তো তাকে সেই সুযোগটা দেওয়া হবে, দিয়ে তাকে সামনের কাজগুলোতে ঠিক মতো সে করছে কিনা সেই জিনিসগুলো পর্যবেক্ষণ করতে হবে। তো সেই দিকগুলো যদি আমরা চিন্তা করি, বিশেষ করে আমি বলবো সামাজিক প্রেক্ষাপটে আমাদের বেশ কিছু সংগঠনে যেরকম দেখা গেছে যে সামাজিক প্রক্রিয়ায় চলতে গেলে আমাদের কিছু কিছু সমস্যা অবশ্যই আমাদের ফেস করতে হয়। তবে সেই সমস্যাগুলো আমাদের কাটিয়ে তোলার জন্য আমাদের আরো বেশি অগ্রগতি বা বেশি উন্নয়নের আমাদের প্রয়োজন। তো আমি সেটাই বলবো যে আমাদের এই সমস্যাগুলোর জন্য বেশি করে মিটিং করা প্রয়োজন, এবং বেশি করে আমাদের সামাজিক সংগঠনের যে অনুষ্ঠান বা এই কাজগুলা করা প্রয়োজন। কারণ এই কাজগুলা করলে দেখা যাবে যে কে অ্যাক্টিভ বা কে অ্যাক্টিভ না, বা কে কাজ করতে পারছে না। তো সেইগুলো চিন্তা করি যে যোগ্য বা যে কাজ করতে পারবে তাকে সুযোগ দেওয়া উচিত। আমি সেই বিষয়গুলো মনে করি। অসংখ্য ধন্যবাদ রেবেল তালুকদার। রেবেল তালুকদার বেশ কয়েকটি ভালো ভালো কথা বললেন। নিজের পদক্ষেপই আসলে সঠিক করা উচিত। যখন নিজের পদক্ষেপটি ভালো হবে, সামাজিক সংগঠনের কাজটি অটোমেটিক ভালো হবে, কারণ আমাদের একাধিক মানুষের স্বপ্নগুলোকে একত্রিত হয়েই কিন্তু এটি সামাজিক সংগঠন। ঠিক সেখানে আমাদের নিজ পদক্ষেপটিকে ঠিক করার আহ্বান জানালেন রেবেল তালুকদার। তাছাড়া একাধিক সংগঠনের সাথে না থেকে শুধুমাত্র ফেসবুকের ওয়ালে নিজের পরিচয় তুলে না ধরে মানুষের জন্য কাজ করার ব্রত নিয়ে একটি সংগঠনের সাথে থাকার আহ্বান জানিয়ে গেলেন রেবেল তালুকদার। তাছাড়া সঠিক জবাবদিহিতা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক সংগঠনের যে বদনাম গুলো আছে বা সঠিক পদক্ষেপ থেকে পিছিয়ে আছে, সেই পদক্ষেপ গুলোকে সঠিক করার আহ্বান জানালেন রেবেল তালুকদার। ঠিক সেখানে যদি আপনাদের দুজনের কথার সাথে একটু তাল মিলিয়ে আমি ইউনিসেস কে আনতেই চাই, তাহলে বলতে হবে ইউনিসেস কিন্তু আমাদের সদস্য বা অ্যাম্বাসেডর থেকে নেওয়ার ক্ষেত্রে এটি অনুরোধ করে, আপনি যখন ইউনিসেস এর সাথে কাজ করবেন সম্পূর্ণভাবে ইউনিসেস এর সাথে কাজ করুন এবং মানুষের জন্য কাজ করুন, শুধুমাত্র যেন শো অফের জন্য এটি না হয়। সেখানে কিন্তু ইউনিসেস এই বিষয়গুলোকে খুব গুরুত্বর সাথে দেখছে। তাছাড়া আমাদের কিন্তু বেশ কয়েকটি ধাপে ধাপে কাজ হয়। সাধারণ মেম্বার, টিম মেম্বার, সহকারী টিম লিডার, অ্যাম্বাসেডর, চিফ অ্যাম্বাসেডর লিডার, এরপর আমাদের জেনারেল বোর্ড আছে, তারপর আমাদের ডিরেক্টর বোর্ড আছে। এবং এই যে ধাপে ধাপে কার্যক্রমের মাধ্যমে সঠিক জবাবদিহিতার জায়গাটা কিন্তু সৃষ্টি করছে ইউএনসিএস। এবং দিন শেষে আমাদের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের মাধ্যমে সামাজিক সংগঠনগুলো যে কাজগুলো করা উচিত সেই কাজগুলো কিন্তু মানুষের জন্য আমরা ইউনিসিস করে যাচ্ছি। আমরা ইউনিসিস কাজ করছি মানুষের জন্য, আমরা ইউনিসিস কাজ করছি সমাজের জন্য। ঠিক সেখানে দাঁড়িয়ে আমি যদি আবারও চলে যাই রেবেল তালুকদারের কাছেই, আমার প্রশ্নটি আবারও রেবেল তালুকদারের কাছেই, যে আসলে আপনি নিজেও তো ইউনিসিস এর একজন সদস্য, একজন মেম্বার, একটি নির্দিষ্ট পদে আছেন, একটি গুরুত্বপূর্ণ পদে আছেন। ঠিক সেখানে দাঁড়িয়ে ইউনিসেস অন্যান্য সংগঠন থেকে যে আসলে কিভাবে আলাদাভাবে কাজ করছে, বা ইউনিসেস নিয়ে আপনার যে ধারণাটি, আপনার যে বিশ্বাসটি, বা আপনি কেন এই ইউনিসেস এর সাথে যুক্ত হলেন এত সংগঠন থাকা সত্ত্বেও, ঠিক সেখানে কোন জায়গাটি ইউনিসেস আপনাকে নজর কেড়েছে জানতে চাইবো আপনার কাছে। আচ্ছা, ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। তো আমি যদি সেভাবে সংগঠনের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই বলি, ইউনিসেস এর যে বিষয়টা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো গিয়ে ইউনিসেস এর যে সামাজিক কার্যক্রম গুলোকে উন্নয়ন বা বৃদ্ধি করা, বিশেষ করে আমাদের সব ছাত্র বা স্টুডেন্ট যারা স্বেচ্ছাসেবী আছে তাদেরকে একত্রিত করে টিম লিডার ভাবে বা তাদেরকে সুষ্ঠুভাবে পরিচালনা করে সামনের দিকগুলোতে এগিয়ে নিয়ে যাওয়াতে এই জিনিসটা আমার খুব নজর কেড়েছে। এবং একটা বিষয় হলো বিশেষ করে অফিসিয়াল ফর্মালিটি বা সাংগঠনিক যে শক্ত ভূমিকা, সেই ভূমিকাটা আমি ইউএনসিসি এ পেয়েছি। বিশেষ করে তাদের ইউএনসিসি এর কাজগুলোতে স্টেপ বাই স্টেপ একদম নিয়মিত টাইম মাফিক এবং ডিসিপ্লিন ভাবে কাজগুলো করা হয়। তো সেই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, তাদের অফিসিয়াল রুলস, অফিসিয়াল ডিসিপ্লিন, এবং সবার যে একটা বায়োলস বা যে অফিসিয়াল মানে একটা সংগঠনের ক্ষেত্রে যে জিনিসগুলা সর্বোচ্চ জরুরি, যেগুলা অনেক সময় মেনটেন করা হয় না, কিন্তু সেই জিনিসটা ইউনিসেস অনেক সুন্দরভাবে মেনটেন করে। সেই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগছে। এভাবে যদি কাজ করে যাওয়া যায় তাহলে আমাদের মধ্যে দায়িত্বশীলতাও বাড়বে এবং সব ক্ষেত্রেই আমাদের বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের একজন ইউনিসেফ অ্যাম্বাসেডর বা সদস্য হিসেবে আমাদের উচিত যে সুন্দরভাবে সামনের দিনগুলোতে কাজ করার এবং ইউনিসেফের কাজে সাহায্য করে দেওয়া।
অসাধারণ, অসংখ্য ধন্যবাদ রেবেল তালুকদার। আমি চলে যাব মোহাম্মদ সিফাতুল ইসলামের কাছে। আসলে হাজারো প্রোগ্রাম থাকা সত্ত্বেও, হাজারো সংগঠন থাকা সত্ত্বেও কেন ইউনিসেস এর সাথে তিনি যুক্ত হলেন? কিন্তু সেই প্রশ্নটিতে যাওয়ার আগে, সিফাতুল ইসলামের যাওয়ার আগে কয়েকটি বিষয় আমি ইউনিসেস সম্পর্কে একটু সকলের উদ্দেশ্যে জানিয়ে দিতেই চাই। আমরা কিন্তু কাজ করছি মানুষের জন্য, আমরা কাজ করছি বেকারত্ব হ্রাস করার জন্য, আমরা কাজ করছি শিক্ষা নিশ্চিত করার জন্য, আমরা কাজ করছি ইমার্জেন্সি সময় মানুষের সহযোগিতা করার জন্য, সামাজিক উন্নয়ন করার জন্য। ঠিক সেখানে যদি আমরা বলতে চাই আমরা আসলে কিভাবে কাজ করছি, ইউএনসিস কিভাবে কাজ করছে, আমরা বেকারত্ব দূর করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ হাতে নিয়েছি। এর মধ্যে ইউএনসিস সব আছে, যেখানে আপনাদের স্কিল কাজগুলো করার মাধ্যমে যেমন আপনারা একটি অর্থ উপার্জন করতে পারবেন, সেরকম কর্মসংস্থানের সুযোগ হবে, বেকারত্ব দূর হবে এবং সামাজিক সংগঠনের একটি ফান্ডের মাধ্যমে এই টাকাগুলো সম্পূর্ণ অসহায় শিশুদের কাছে চলে যাবে যারা শিক্ষা থেকে বঞ্চিত, তাদের শিক্ষা নিশ্চিত করার জন্য। তাছাড়া যথাযথ শিক্ষা নিশ্চিত করে আমরা কাজ করছি। আমরা ইউএনসিস বিভিন্ন এলাকায় প্রতি মাসে একটি সার্ভে করি এবং কতজন শিশু আসলে শিক্ষা থেকে বঞ্চিত তার লিস্ট করি এবং সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ শিশুকে আমরা বিভিন্ন স্কুলে ভর্তি করিয়ে দিচ্ছি এবং আমাদের প্রতি মাসে তাদেরকে যে খরচগুলো আছে সেটি প্রদান করছি, তাদের টিফিনের টাকাগুলো দিচ্ছি, তাদের যে চাহিদা আছে সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করে তাদের সুন্দর একটি শিক্ষার পরিবেশ গড়ার চেষ্টা করছি। তাছাড়া ইতিমধ্যে কিন্তু আমরা একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি, যেখানে এই ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করতে পারবে এবং পরবর্তীতে তারা এখানে কাজের সুযোগ পাবে। আমাদের ইউনিসেস সব কাজের সুযোগ পাবে। ইউনিসেস কনসালটেন্সি যে আছে সেখানে ইউনিসেস কনসালটেন্সিতে তারা কাজের সুযোগ পাবে এবং মানুষের জন্য কাজ করতে পারবে, সমাজের জন্য কাজ করতে পারবে। ঠিক সেখানে আমরা যদি আরেকটু ভালোভাবে বলতে চাই, আমরা কিন্তু অন্যান্য সামাজিক সংগঠনের মতো, ইউনিসেস অন্যান্য সামাজিক সংগঠনের মতো শুধুমাত্র একবেলা খাওয়ানো বা একবেলা অর্থ দিয়ে সাহায্য কিন্তু আমরা বিশ্বাসী না। আমরা পূর্ণাঙ্গ একটি জীবন দানের জন্য কাজ করছি, আমরা কাজ করছি মানুষের জন্য। আমরা একজন শিশুকে চিহ্নিত করার পর তার পরিবারের সাথে কথা বলে তাকে একটি স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার থেকে শুরু করে তার সঠিক চিকিৎসা হচ্ছে কিনা, সঠিক খাদ্য সে পাচ্ছে কিনা সেই দিকটিতে আমরা নজর রাখছি, সেজন্য আমরা পদক্ষেপ নিচ্ছি এবং পরবর্তীতে ইউএনসিস কাউন্সেলিং এবং পরবর্তীতে ইউএনসিস স্কুল প্রতিষ্ঠার পর সেখানে কাজের সুযোগের মাধ্যমে তাদের জীবনে একটি কর্মসংস্থানের সুযোগ দানের মাধ্যমে তাদের শিক্ষা থেকে কর্ম সুযোগ দান পর্যন্ত পুরো ব্যাপারটিকে আমরা কার্যক্রম হাতে নিয়ে আমরা কাজ করছি। আমরা 100 জন মানুষকে একবেলা খাবার দান না করে আমরা 10 জন মানুষকে 10 বেলা খাবার দান করে বাকি টাকাটা দিয়ে তাদেরকে কোনো একটি কাজের জন্য এক্সপার্ট করে তুলছি। আমরা তাদেরকে কাজ শিক্ষা দিচ্ছি এবং সেই কাজটির মাধ্যমে তারা কোনো একটি কর্মসংস্থানে, কোনো একটি কারখানায় কাজের মাধ্যমে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে। অর্থাৎ আমরা তাদেরকে সুন্দর জীবন দেওয়ার জন্য চেষ্টা করছি। শুধুমাত্র লোক দেখানো খাবার দান, খাদ্যদান বা সহযোগিতার আমরা বিশ্বাসী না। আমরা শুধুমাত্র ছবি তুলে কাজ করায় বিশ্বাসী না। আপনারা দেখবেন ইউএনসিস এর পেজ গ্রুপগুলো ঘাটলে দেখবেন আমরা কিন্তু শুধুমাত্র সাহায্যের কিছু খাদ্যের ছবি তুলি কিংবা আমরা কিছু উপাদানের ছবি তুলি। আমরা মানুষকে যে দিচ্ছি, কাকে দিচ্ছি, তাকে পয়েন্ট করে ছবি তুলতে আমরা বিশ্বাসী না। কারণ আমরা বিশ্বাস করি মানুষকে সাহায্য করতে হবে। ছবি তুলে প্রচার আসলে আমাদের লক্ষ্য না, ছবি তুলে প্রচার আসলে আমাদের কর্ম না। যদিও কারো প্রশ্ন উত্তর, কারো কি কাজ করছি জানতে চাই, তখন আমাদের কয়েকটি বিষয় সামনে তোলার জন্য কিছু কিছু ছবি তোলা হয়, কিন্তু আমরা দিন শেষে কিন্তু এই মানুষগুলোকে পয়েন্ট করে করে ছবি তোলে, ছবি প্রচারে বা শুধুমাত্র কাজ থেকে বিমুখ হয়ে ছবি দানের মাধ্যমে কিন্তু আমরা ঘুরছি না। সেক্ষেত্রে ইউএনসিস কিন্তু অন্যান্য সামাজিক সংগঠন থেকে অনেক আলাদা, অনেক ভিন্ন। তাই ইউএনসিস কে বারবার স্বাগতম জানাতেই হয়। তাই আপনাদের সকলকে আমি আহ্বান জানাবো, আসুন ইউএনসিস এর সাথে কাজ করুন, ইউএনসিস এর একজন সদস্য হন, ইউএনসিস দায়িত্ব পালন করুন, সমাজ, দেশ তথা পৃথিবীর জন্য কাজ করুন। আমি এবার চলে যাব মোহাম্মদ সিফাতুল ইসলামের কাছে। এত হাজারো সংগঠনের মধ্যে সিফাতুল ইসলাম কেন ইউএনসিস কে বেছে নিলেন? সিফাতুল ইসলাম। সর্বপ্রথম আমি যে কথা বলবো হচ্ছে আমি কেন ইউনিসেফে যোগদান করলাম, ইউনিসেফে কেন যোগদান করলাম, এটার মূল কারণ হচ্ছে যে এইটা হচ্ছে একদম একটা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কাজ করে না, হচ্ছে এটা সমাজে বিভিন্ন বঞ্চিত বিভিন্ন খাতে কাজ করে। আর তারা হচ্ছে একদম এই আজকের একদিনের কাজ করে না, তারা হচ্ছে একটা দীর্ঘ মেয়াদী বা দীর্ঘ মেয়াদী এফেক্টের জন্য কাজ করে, যাতে তারা একজনকে এমন না যে হচ্ছে তাদেরকে একটা ফল দেয় এরকম না, তারা হচ্ছে তারা একটা ফলের বিচি দেয় যাতে তারা বিচিটা লাগিয়ে গাছ হয়ে তারা নিজেরা ফল ভোগ করতে পারে, অর্থাৎ একটা দীর্ঘসূত্রিত যে হ্যাঁ। তো এইটাই হচ্ছে কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু যেহেতু আমার অধ্যয়নের বিষয় হচ্ছে শিক্ষা ও গবেষণা,
আর আপনারা কিন্তু দেখা যাচ্ছে শিক্ষা নিয়ে কিন্তু অনেক কাজ করছেন, স্কুল করছেন, তারপর দেখা যাচ্ছে বঞ্চিতদের স্কুল ভর্তি করছেন। এই দিক থেকেও আমার একটা ছিল যে না, হ্যাঁ এটার সাথে আমার যেহেতু নীতিগত ব্যাপারগুলো যায়, তো আমি এখানে যুক্ত হতে পারি। তো আর আর সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে যে এইটা হচ্ছে একটা নির্দিষ্ট বডি অর্থাৎ স্ট্রাকচারাল ব্যাপার আছে, যে কেউ চাইলেই কিন্তু ওই যে বললাম যে নাম সর্বোচ্চ সংগঠনে যেভাবে যুক্ত হওয়া যায় তেমন না, তার বিভিন্ন ধাপে ধাপে আহ যুক্ত হতে হয়। তো এই সব দিক বিবেচনা করলে যে হ্যাঁ, অন্যদের থেকে একটু আলাদা, হয়তোবা নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়েই কাজ করে সব সামাজিক সংগঠন, কিন্তু একটু আলাদা ভাবে, অর্থাৎ তারা একটা দীর্ঘমেয়াদী একটা প্রভাবের জন্য বা মেয়াদী একটা ভালো জন্য তারা কাজটা করে থাকে। এই জন্যই হচ্ছে আমার ইউনিসিসে যোগদান করা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সিফাতুল ইসলাম। আজকে সারা দিনের মধ্যে, আজকে সারাদিন বলবো না, পুরো সপ্তাহের মধ্যে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে কোন শব্দটি আমার সবচেয়ে ভালো লেগেছে, কোন কথাটি আমার হৃদয়ে ছুঁয়ে গিয়েছে, আমাকে বলতেই হবে সিফাতুল ইসলামের আজকে উদাহরণটি। আসলে সত্যিই তো, একজনকে একটি ফল খেতে না দিয়ে তাকে যদি একটি বীজ দেই, তাহলে সে বীজ থেকে গাছ দিয়ে যে ফল আহরণ করে জীবিকা নির্বাহ করতে পারবে, খাদ্য চাহিদা পুষ্টি চাহিদা পূর্ণ করতে পারবে, সেখানে হ্যাঁ, কিন্তু একটু ইন্টারাপ্ট করছি, জিনিস ইন্টারাপ্ট করছি। অর্থাৎ শুধু বীজ না, বীজটা কিভাবে রোপণ করে কিভাবে বড় করতে হবে, এটা হচ্ছে আপনারা যেহেতু ট্রেনিং বিভিন্ন রকম কারখানা, মানে অর্থাৎ একদম সর্বোপরি যে ব্যাপারটা বলা যায় যে হ্যাঁ, মানে হচ্ছে যে একদিনের জন্য না, যাতে তাদের পরিবাররাও যাতে তারা পরিচালনা করতে পারে, এই ব্যাপারটা নিঃসন্দেহে একটা সেলুট পাওয়ার যোগ্য উদ্যোগ বলবো আমি। অসাধারণ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ সিফাতুল ইসলাম। সত্যিই তো আমরা আসলে এই সাস্টেইনেবিলিটি সলিউশনের জন্য কাজ করছি। আমরা কাজ করছি মানুষের জন্য, আমরা কাজ করছি যাতে তারা শুধুমাত্র আমাদের থেকে সাহায্য নিয়ে পুরো সামান্য সময়ের জন্য উপকৃত না হয়ে পুরো জীবনটাকে সুন্দর করতে পারে, সেখানেই আমরা কাজ করছি। ইউনিসিস সেখানে অন্য সংগঠন থেকে আলাদা। ধন্যবাদ আপনাদেরকে। যদি ইউনিসিস থেকে একটু বেরিয়ে আসি, কয়েকটি বিষয় একটু জানার আগ্রহ থাকে। হ্যাঁ, আপনারা ইউনিসেফের জন্য হয়ে কাজ করছেন, মানুষের জন্য কাজ করছেন, দিন শেষে আপনারা কিন্তু মানুষের জন্য কাজ করছেন। ঠিক সেখানে আমি যদি রেভেন তালুকদারের কাছে প্রথমেই চলে যাই, তাহলে আমাকে একটু জানার ইচ্ছা আসলে সত্যি যাচ্ছে আপনাদের তো সুন্দর কথাগুলো শোনার পর, যে হ্যাঁ আপনাদের অনুপ্রেরণাটা আসলে কেন, কোথা থেকে আপনারা সেই অনুপ্রেরণাটি পেয়েছেন যে আপনারা মানুষের জন্য কাজ করার চিন্তায় এক কদম এগিয়ে গিয়েছেন। আপনাদের অনুপ্রেরণাটি আসলে কি মানুষের জন্য কাজ করার, রেবেল তালুকদার? আচ্ছা, ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। তো আমাদের সামাজিক সংগঠনের ক্ষেত্রে অনুপ্রেরণাটা আসলে এটা নিজের থেকে না, এটা মানে সবার ক্ষেত্র থেকে যদি তুলে ধরি, এটা সব মানুষেরই, আমাদের যারা ইয়াং জেনারেশনের যুবক আছে বা যারা আছে তাদের সবারই সেই নিজের চিন্তাটা তুলে ধরতে হবে, এবং যারা এই চিন্তাটা তুলে ধরতে পারছে না নিজের থেকে, তাদেরকে এই সামাজিক সংগঠন বা এইসবের ভূমিকা সম্পর্কে তাদের বোঝাতে হবে, তাহলে তাদের আগ্রহটা বৃদ্ধি পাবে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রায় সকলেই এভাবে যদি সামাজিক সংগঠনের কাজে এগিয়ে আসে, তাহলে আমাদের বড় একটা নেটওয়ার্ক হবে। এবং সব ক্ষেত্রে আমি যেটা আগেও বলেছি যে সরকারি যত রকম প্রশাসনিক বা যা কিছু সুবিধা আছে বা যা কিছু আছে, তার পাশাপাশিও আমাদের সামাজিক সংগঠনগুলো সামনের দিকগুলোতে কাজে এগিয়ে যেতে পারবে। তো সেই বিষয়ে আমাদের যারা এখনো এরকম আছে যে সংগঠন বা কোনো কিছু তাদের ইন্টারেস্ট নাই বা তারা করতে চায় না, তারা তাদের মতো থাকে, তো তাদেরকে আমাদের উৎসাহিত করতে হবে। বিশেষ করে আমাদের নিজের কাজগুলোকে তাদের কাছে প্রস্তুত করতে হবে, তুলে ধরতে হবে, তুলে তাদের আগ্রহটা বৃদ্ধি হবে, তারা সেই সম্বন্ধে জানতে পারবে। তো জানতে পারলে তখন তারা এগিয়ে আসবে। তো সেই বিষয়টাতে আমাদের সকলের উচিত যে নিজের প্রতিভা বিকাশের সাথে সাথে অন্যের প্রতিভা বিকাশের জন্য তাদেরকে নিজের সংগঠন বা যে কোনো কিছু আছে সেই সম্বন্ধে তাদেরকে তাদেরকে বোঝানো। তো এতে তাদের আগ্রহ বৃদ্ধি পাবে এবং আমরা একটি বড় নেটওয়ার্কের মাধ্যমে চলে যেতে পারবো যে সামাজিক সংগঠনগুলো। অসংখ্য ধন্যবাদ রেবেল তালুকদার, অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাব মোহাম্মদ সিফাতুল ইসলামের কাছে। সিফাতুল ইসলাম, আপনার এই অনুপ্রেরণার গল্পটি আসলে কি? কেন আপনি মানুষের জন্য কাজ করছেন? কেন আপনি বঞ্চিত বা পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করার সিদ্ধান্ত নিলেন? কোথা থেকে আপনি এই অনুপ্রেরণাটি পেলেন? শুনতে চাই আপনার অনুপ্রেরণার গল্পটি। আবারও সঞ্চালক সাহেবকে ধন্যবাদ। আর সব থেকে মূল অনুপ্রেরণার গল্পটি হচ্ছে যে আমি আমার বিশ্ববিদ্যালয়ে একটি রক্তদান সংগঠন রয়েছে, যেখানে নিয়মিত রক্তদাতা। তো যখন রক্তের জন্য কারো রক্তের প্রয়োজন হয় বা রক্তের জন্য ডাক পাই, তখন হচ্ছে যে তখন আমি উপস্থিত হওয়ার পরে তাদের সামনে, অর্থাৎ যাদের রক্ত দরকার বা যাদের ব্যক্তিগত যাদের পরিবারের কোনো ব্যক্তির রক্ত দরকার, তাদের সামনে যখন আমি উপস্থিতি হয়ে হাসপাতালে তাদের যে হচ্ছে
তাদের যে চেহারার যে অঙ্গভঙ্গি বা একটা স্বস্তির যে একটা নিঃশ্বাস, যে তাদের চেহারার দিকে যে একটা উজ্জ্বলতা, যে না অনেক বড় বাঁচা বেঁচে গেছি, বা একটা নিঃস্বার্থভাবে একটা কাজ পাচ্ছি। তো তাদের এই মুখগুলোই আমাকে অনুপ্রাণিত করে যে না, আমি সামাজিক সংগঠনের সাথে যুক্ত হব। আর এমন তো না আমি সক্ষম, আমি আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি গরিবের টাকার ট্যাক্সের টাকায় পড়ি। আমার অবশ্যই আমার সমাজের জন্য যদি আমার কিছু করার আহ, সুযোগ থাকে, অবশ্যই আমি করব, কেন নয়। এই থেকেই আসলে আমার এই ইউনিসেফ বলেন বা যে কোনো কিছুতেই আমার সামাজিক অংশগ্রহণের সংগঠনে কাজ করা যেখানে উচিত। হ্যাঁ, এই অনুপ্রেরণা পাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সিফাতুল ইসলাম। সত্যি আমাকে বলতেই হবে, আজ আপনারা অসাধারণ কিছু কথা বলেছেন। আপনারা যে অসাধারণ মনের মানুষ, অত্যন্ত সুন্দর চিন্তার মানুষ, সুচিন্তার মানুষ, সেটি আমাদেরকে বলতেই হবে। আপনাদের চিন্তা ভাবনাকে স্বাগতম জানাই। সত্যি তো একজন বিপদাগ্রস্ত মানুষকে হাসি মুখটি, তাদের যে স্বস্তিটি, সেই যে আশার আলোটি যে তারা দেখতে পায়, সেই যে তৃপ্তিটি, সেই হাসিটি যে তৃপ্তি, সেই তৃপ্তি দিয়ে কিন্তু সত্যি মানুষের জন্য কাজ করার জন্য আমাদেরকে বারবার বারবার আগ্রহ সৃষ্টি করে। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই মূল্যবান সময় আজকে আমাদেরকে দেওয়ার জন্য। আমি চলে যাবো রেবেল তালুকদারের কাছে। শেষ মুহূর্তে কোনো আহ্বান জানিয়ে কি আপনি বিদায় নিতে চাচ্ছেন? আহ্বানের বিষয়টা আমি বলতে চাই যে যেহেতু আমাদের এখন বন্যা পরিস্থিতি তো খুব অবস্থা খারাপ, যদিও করোনার কারণে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। তো সেই ক্ষেত্রে আমাদের যত সংগঠন আছে দেশের মধ্যে বিভিন্ন এলাকায় বা প্রত্যন্ত অঞ্চলে যে সংগঠনগুলো আছে, তাদের সবাইকে সেই বন্যার্থদের পাশে গিয়ে দাঁড়াতে এবং করোনা পরিস্থিতিতে যদিও আমরা এখনো যথেষ্ট সচেতন রয়েছি, তারপর সেই বিষয়টাতে সচেতন থাকতে হবে, কারণ সেটি এখনো আমাদের থেকে একেবারে যায়নি। রোগটি আমাদের মানে দেশ এলাকায় এখনো আছে। তো পাশাপাশি যে সব এলাকায় বন্যায় প্লাবিত হয়েছে, তো সেই সব এলাকায় যত রকম সংগঠন আছে সবাইকে একসাথে কাজ করতে হবে এবং তাদেরকে সাহায্য বা আশ্রয়স্থল তারা যাতে ঠিক মতো সবকিছু পায় সেই বিষয়গুলোতে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাব মোহাম্মদ সিফাতুল ইসলামের কাছে। সিফাতুল ইসলাম, শেষ মুহূর্তে একদম বিদায় লগ্নে কোনো আহ্বান জানিয়ে কি আপনি শেষ করতে চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। আর সব থেকে বড় আমি একটি কথাই বলবো, গ্রিক দার্শনিক কনফুসিয়াস একটি কথা বলছেন যে যিনি অন্যের কল্যাণের চিন্তা করে প্রকৃতপক্ষে তিনি নিজেরই কল্যাণ করেন। তো এই তার উক্তির সাথে আমি তাল মিলিয়ে বলবো, এই তরুণ সমাজকে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদেরকে বা স্কুল পড়ুয়াদেরকে শুধু ফেসবুকে ডুবে থেকে নয়, তোমরা রক্তদান করো, তোমরা যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হও এবং ইউনিসেফের মতো মাল্টি ডিসিপ্লিনারি অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে এমন সংগঠনের সাথে যুক্ত হও। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সিফাতুল ইসলামকে। ধন্যবাদ রেবেল এঞ্জেল, ধন্যবাদ সিফাতুল ইসলাম, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। এত ব্যস্ততার মাঝেও আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই অন্য কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদেরকে আমরা আবার আহ্বান জানাবো। আজকের মতো এখানে শেষ করব। শেষ করার আগে সকলের কাছে একটি আহ্বান। ইউএনসিস করোনা প্রথম থেকে এ পর্যন্ত এবং বর্তমানে বন্যার্থীদের জন্য বিভিন্নভাবে ফান্ড কালেক্ট করছে এবং এটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এবং যদি কারো সন্দেহ হয় যে আসলে আমরা কাজ করছি কিনা, প্রতিটি অর্থ কোথায় খরচ হচ্ছে সেই জবাবদিহিতাও কিন্তু আমরা দেওয়ার জন্য উৎসুক আছি আপনাদের কাছে। অর্থাৎ স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি মানুষের জন্য। তাই সকলকে আহ্বান জানাবো, আমাদের পাশে থাকুন। ইউনিসেফ ইমার্জেন্সি ফান্ডে আপনারা যথাসাধ্য সাহায্য করুন, যাতে মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ যাচ্ছি, দেখা হবে পরবর্তী সপ্তাহে, পরবর্তী শুক্রবার নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো মুখ নিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সুস্থ থাকুন, ভালো থাকুন, ইউনিসেফের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।